আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আমার যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব তা আমার ইমেইল থেকে পাওয়া। ইমেইলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে শেয়ার করব। আর আমার ঘটনা বিশ্বাস করা বা না করা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথেই থাকুন। তাহলে আমার ঘটনাটা শুরু করা যাক। আয়নাটার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সুপ্তি। চমৎকার ডিম্বাকৃতির আয়না, চারপাশে লাল আর কালোর অদ্ভুত নকশা করা বর্ডার। কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছে আয়নার উপরে বসানো দুইটি ময়ূর। ময়ূর দুটোর লেজ আয়নার দুই পাশে ঝুলে রয়েছে। চোখগুলিতে কি পাথর বসানো কে জানে। লাল রঙের চোখগুলো আলো না পড়লেও যেন ঝিকমিক করছে। প্রথম দৃষ্টিতেই আয়নাটির প্রেমে পড়ে গেল সে। এরপর পুরো ঘর এসে এক চক্কর দিয়ে আবার সেই আয়নার সামনে এসে দাঁড়িয়েছে। মনের কল্পনায় দেখছে আয়নাটিকে তার রুমের ওয়ার্ডরোবের পাশের দেয়ালে কি চমৎকার দেখাচ্ছে। আয়নার দাম যে তার নাগালের বাইরে হবে সে নিয়ে সুপ্তির মনে কোনো সন্দেহ নেই। তার স্কলারশিপের টাকা বেশিরভাগই সে মনের আনন্দে উড়িয়েছে। সেটা নিয়ে এখন তার অনেক মন খারাপ হলো। সে এসেছে তার মায়ের সাথে পুরন ঢাকার গলির মাঝে ১০০ গলির ৩ তলা এক বাড়িতে। বাড়িটি এত পুরনো যে কোনো সময় ঝুরঝুর করে ভেঙে পড়বে। সেই কোন আমলের জমিদার বাড়ি, প্রায় ৩০০ বছর হবে। অনেক বছর বাড়িটি বন্ধ থাকার পর কে বা কারা যেন পেপারে বিজ্ঞাপন দিয়েছে যে অ্যান্টিক পুরনো আসবাবপত্র বিক্রি হবে। তার মার শখ অ্যান্টিক শো পিসের। এ কারণেই শুক্রবারের সকালে আরাম ছেড়ে তারা এখন এই পুরনো বাড়ির বৈঠকখানায় দাঁড়ানো। সুপ্তি পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগে। শুক্রবারে তাকে ১২টার আগে বিছানা থেকে তোলা খুব কষ্টকর। একে কষ্টসাধ্য কাজ। আজকে সেই কাজটি তার আম্মু নাসরিন বেগম ওরফে নাসু করতে সক্ষম হয়ে আব্বুর কাছ থেকে বাড়ির ৩,০০০ টাকা আদায় করেছে। সেই টাকা নিয়েই নাসরিন টু মারতে এসেছে এই পোড়া বাড়িতে। তার আম্মুর ইতিমধ্যে একটা পানের বাটা আর একটি ফুলদানি খুবই পছন্দ হয়েছে। এখন সে দরদাম করতে ব্যস্ত সাদা চুলের বুড়োর সাথে। সেই এই বাড়িটি দেখাশোনা করে। বাড়িটির বর্তমানে মালিক জন্মের পর থেকেই আমেরিকা, একবারও দেশে আসেনি। এখন সে চায় সব কিছু বিক্রি করে দেশের সাথে সম্পর্ক একেবারে মিটিয়ে দিতে। এক ফাঁকে সুপ্তি বাড়ির নিচতলা পুরোটাই ঘুরে এসেছে। সবকিছুর ঝুরঝুরে দশা। দোতলায় একটি ঘর কোনো মতে আছে, যেটিকে বুড়ো চৌকিদার থাকে। ৩ তলার কেউ ওঠে না, প্রায় নাকি ১০০ বছর হয়ে গেছে। নিচতলার রুমগুলি এখনো কিছুটা আস্ত আছে বটে, কিন্তু ভ্যাপসা গন্ধ আর প্রচণ্ড ধুলা। এককালের রঙিন কাজগুলো অবহেলা আর পরিচ্ছন্নতার অভাবে ধুলিতে ধূসিত। ঘুরতে ঘুরতে একটা বন্ধ দরজার সামনে এসে পড়ল সুপ্তি। বিশাল কাঠের দরজা। এককালে হয়তো চমৎকার কাঠের কাজ করা ছিল, এখন তার উপরে কয়েক করত ধুলার আস্তরণ। সুপ্তি টানাটানি করতেই ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। রুমটি বেশি বড় নয়, মাঝারি আকৃতির। ভিতরে ঢুকে সুপ্তি অবাক হয়ে তাকিয়ে থাকে। চারপাশে বিশাল বিশাল সব আলমারি, আর তাতে না হলেও ১০০০ বই হবে। এ বাড়ির লাইব্রেরি বোধ হয়। মাকড়সার জাল সরিয়ে সরিয়ে ঢুকতে হয়, অবস্থা এতই করুণ। ঝটপট শব্দ হচ্ছে, তার মানে ইঁদুরের সাম্রাজ্য। সাথে চামচিকাও অবশ্যই আছে। ঘরের কোণে একটা লাঠি পেয়ে সেটা নিয়েই সুপ্তি এগুলোকে থাকে জাল সরিয়ে। একটা আলমারি টানাটানি করে খুলতে ব্যর্থ হয়। সব মনে হয় তালা দেয়া। ঘরের এক কোণে একটা টেবিল আর ইজি চেয়ার। চেয়ারের কোনো দশা নেই। কি করে এখনো দাঁড়িয়ে আছে তা এক বিস্ময়। টেবিলের উপরে এখনো কিছু বই স্তূত পড়ে আছে। ১০০ বছর আগে এই টেবিলে বসে কেউ লিখতো, বইগুলো পড়তো। ভাবতে সুপ্তির গায়ে কাঁটা দিয়ে ওঠে। সবকিছু উপর ১০০ বছরের ধুলা। সুপ্তি ভাবলো তার মা এই রুমে এলেই সর্বনাশ। মা প্রবল ডাস্ট অ্যালার্জি। বাসার সব ধুলো ঝাড়াঝাড়ি সুপ্তি আর তার বাবাকেই করতে হয়। সুপ্তি টেবিলের রাখায় বইগুলো উপর থেকে হাত দিয়ে ধুলা সরাতে থাকে। কালো মলাটের একটি মোটা বই। প্রথম পাতা খুলতেই ঝুরঝুর করে সব খসে পড়ে। পাতা নেই বললেই চলে। যা আছে সব ইঁদুর আর পিঁপড়ে মিলে ভোগে লাগিয়েছে। কিসের বই বোঝার কোনো উপায় নেই। বইটির পাশে ছোট একটি ডায়েরি। সুপ্তি অবাক হয়ে দেখল সবকিছুর ধুলার সাম্রাজ্য ঢাকা হলেও ডায়েরিটি যথেষ্টই পরিষ্কার। কেউ যেন নিয়মিত এর ধুলা ঝাড়ে। পাশের কালির দোয়া তার মাঝে পাখির পালকের কলম। ধুলায় রং অস্পষ্ট। সুপ্তি ডায়েরিটি তুলে নিল। এখানে কি যায়?
গম্ভীর রাগী গলায় কেউ একজন প্রশ্ন করলো। সুপ্তি ভয়ে চেঁচিয়ে উঠে হাত থেকে ডায়েরি ফেলে দিল। আতঙ্কে তার গলা রুদ্ধ হয়ে গেল। কোনো মতে পিছন ফিরে দেখলো পুরো চৌকিদার কোনো ফাঁকে চলে এসেছে। এত তন্ময় হয়ে সুপ্তি সব দেখছিল যে সব বুঝতেই পারেনি অন্য কেউ ঘরে প্রবেশ করেছে। তোতলাতে তোতলাতে সে জবাব দিল, এই তো এমনি এমনি, আমি সব ঘুরে দেখছিলাম। পুরো চৌকিদারের চোখ রাগে ধক ধক করে জ্বলছে। চিবিয়ে চিবিয়ে বলল, কখনো কি এমন কোথাও যেতে হয় না যেখানে তুমি অবাঞ্ছনীয়? এমন কোনো কিছু স্পর্শ করতে হয় না যা তোমার নয়। তোমার কৌতূহল তোমাকে কোথায় নিয়ে যেতে পারে সে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। সুপ্তির কাঁপুনি বেড়ে গেল। আজকাল সে অনেক সাইকো থ্রিলারের ছবি দেখে তার বন্ধু চৈতির পাল্লায় পড়ে। এই লোকটিও সাইকো নয় তো? আমি আমি দুঃখিত, বুঝতে পারিনি আমি। কাপা কণ্ঠে কথাগুলো বলেই লোকটির পাশ দিয়ে দৌড় দিল সুপ্তি। দরজা দিয়ে বের হতে হতে সে শুনতে পেল লোকটি কারণ ছাড়াই হাসছে। বাইরে বৈঠকখানায় এসে দেখলো তার মা 4-5টি প্যাকেট নিয়ে দাঁড়িয়ে। যেতেই সুপ্তি ধমক খেলো, এই বাজি মেয়ে, কোথায় ছিলে তুই? হ্যাঁ, জানিস আমি কতক্ষণ ধরে খুঁজছি? বাসা যেতে হবে, চল। রান্না কি ভূতে করে দিয়ে যাবে? সুপ্তির কথার উত্তর না দিয়ে দৌড়ে দরজা দিয়ে বাইরে চলে গেল। রাস্তায় লোকজনের মাঝে গেলে তার কাঁপুনি কমবে না। অদ্ভুত কিছু একটা আছে এই বাড়িতে। এক মুহূর্তে সে এখান থেকে থাকবে না। বুড়ো চৌকিদার ততক্ষণে ফিরে এসেছে। সুপ্তির মা তার দিকে তাকিয়ে লজ্জিতভাবে বললেন, মেয়েটা আমার বড় পাগলি হয়েছে, তাহলে আজ আসি। জি জি, তবে কি আমি চাই সেটি আপনার জন্য রাখবো। একেবারে খাঁটি পুরনো জিনিস, কিন্তু 150 বছরের কম বয়স না। সুপ্তির মা দুঃখের সাথে মাথা নাড়লেন। যে দাম বলছেন তাতে কোনোভাবেই সম্ভব না। আরেকটু না হয় কমালাম, আপনি এত জিনিস নিলেন। সুপ্তির মা কিছুক্ষণ ভেবে বললেন, আপনি দিন 15 যদি রাখতে পারেন তবে ভালো হয়। এরপর আমি এসে নিয়ে যাব। ভালো খদ্দের না পেলে রাখবো, আপনি খবর নিন। প্রথম 2-3 দিন সুপ্তির রাতে একা ঘুমোতে একটু ভয় ভয় করছিল, কিন্তু তার ছোট বোন হচ্ছে পাঁচির পা ছাড়া। কি ভাবে যে আব্বু তার নাম সুকন্যা রেখেছে সে আল্লাহ মালুম। একবার যদি শোনে যে সুপ্তির রাতে ঘুমোতে ভয় করছে, ফোন করে সবার কাছে খবর পৌঁছে দেবে। তাই সে লাইট জ্বালিয়ে ঘুমাচ্ছে, তা কাউকে জানাতে দিল না। 3 দিন পরেই সব আগের মতো অ্যাসাইনমেন্ট আর পরীক্ষার ডাকার সুপ্তির জীবন আবারও আগের ধারায় চলতে লাগলো। 24শে এপ্রিল সুপ্তির জন্মদিন। 23শে এপ্রিল রাতে সে খুবই আনন্দ নিয়ে জেগে থাকে। প্রতিবারের জন্মদিনের রাত 12:01 সে বেশ কিছু উপহার পায়। তার মাঝে কিছু উপহার গদ বাঁধা। তার ভালো মানুষ বাবা একটা থামে শুভ জন্মদিন লিখে কিছু টাকা দেবে, যেটাতে সে বন্ধুদের খাওয়ায়। তার পাজি বোন একটা কার্ডে হ্যাপি বার্থডে লিখে খালাস। ছোট খালা উপর আগেই পাঠিয়ে রাখে। প্রতি বছর সে একটা করে জামা পায়। পাশের বাসার নিনা আন্টির কেক পুরো বিল্ডিং এর হিট। নিনা আন্টি একটা কেক বানিয়ে আনে। গত বছর নিনা আন্টি 4 বছরের ছেলে কৌশিক একটা ললিপপ দিয়েছিল। সেটা দেওয়ার আগে আবার সে খানিকক্ষণ খেয়েছে। এবছর কি করবে কে জানে। তবে তার আম্মুর দেয়া উপহার সবসময় ব্যতিক্রম। কোনো বারের সাথে কোনো বারেটা মিল থাকে না। এই তো 2 বছর আগে সে পেয়েছিল রবীন্দ্র রচনাবলী সেট। গত বছর আম্মু তার জন্য কিনে এনেছিল মুক্তার চমৎকার একটা সেট। পার্টিতে সে প্রায় সেটা পরে। এবছর কি পাবে তা নিয়ে সে উত্তেজিত। শুয়ে শুয়ে সে ঘুমের ভান করতে লাগলো। 12টা 1 বাজার সাথে সাথে সবাই হ্যাপি বার্থডে টু ইউ সুপ্তি বলতে বলতে রুমে ঢুকে পড়ল। সুপ্তি ভান করলো যে সে একেবারে আকাশ থেকে পড়েছে। ডাইনিং রুমের টেবিলের উপরে নিনা আন্টির কেক রাখা, চারপাশে মোমবাতি সাজানো, মোবাইলে টানা ভাইব্রেশন, মেসেজ আসার জন্য আনন্দ সুপ্তির চোখে জল এলো। কেক কাটা পর্ব শেষ করে ঘুমানোর জন্য ছুট দেয়। আম্মু এসে সুপ্তির কপালে চুমু দিয়ে তার উপহারটি বিছানায় রেখে দিল। সবাই চলে গেলে পরে গভীর রাতে সুপ্তি তার উপহারগুলো খুলতে বসলো। তার বোনের কার্ডটির মাঝে এবার বান্দরের ছবি। দাঁত বের করে বান্দরটি হ্যাপি বার্থডে জানাচ্ছে। সুখের বিষয় এবার কৌশিক কোনো উপহার ছাড়াই এসেছে। ছোট খালার জামাটিও মন্দ না। আব্বুর দেয়া টাকাগুলি ব্যাগে ভরে সুপ্তি আগ্রহ ভরে আম্মুর দিয়ে উপহারগুলো খুলল। উপহারগুলো খুলে সুপ্তি খানিকক্ষণ হতভম্ব হয়ে
বসে রইল। এরপর আবার নতুন করে চোখে জল আসা শুরু করলো। যে আয়নাটি দেখে সে মুগ্ধ হয়ে তাকিয়েছিল ওই পোড়া বাড়িতে। আয়নাটি তার আম্মু তার জন্য নিয়ে এসেছে। মাদের চোখে কি কিছুই এড়ায় না। সুপ্তি উঠে তার ওয়ার্ড বোর্ডের পাশের দেয়াল থেকে ক্যালেন্ডারটি সরিয়ে আয়নাটা লাগায়। কিছুক্ষণ তাকিয়ে সে আবার মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে। চারপাশে বর্ডারে কি শুকনো কারুকাজ, কাঠের মাঝে লাল আর কালো রং করা। উপরে ময়ূরের লেজ দুটি কি দিয়ে বানানো যে এত বছর পরেও এতটুকু রং নষ্ট হয়নি। আর চোখগুলো কি রবি। সুপ্তির চেহারা তার নিজের কাছে বিশেষভাবে সুবিধার কখনই মনে হয় না, কিন্তু এখন সে নিজেকে দেখে মুগ্ধ হয়ে গেল। আয়নায় কি সুন্দর না। একটা লাল টিপ এনে কপালে পড়ল। রূপকথার রাজকন্যা যেন আনন্দে দিয়ে সুপ্তি ঘুমাতে গেল, কিন্তু ঘুম কেন যেন খুব ছাড়া ছাড়া গেল। শেষ রাতের দিকে তার ঘুমের মাঝে মনে হতে লাগলো কেউ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। পরের দিন বাসায় বিকেলে হই হই করতে করতে চৈত্রী, সুমন আর তুলি এলো। সুপ্তির আম্মু মানুষকে খাওয়াতেই বেশি পছন্দ করে। 6 থেকে 7 পদের নাস্তা বানিয়ে ফেলেন তখনই। কয়শো বছরের পুরনো জিনিস কে এটা বানিয়েছে, কেই বা ব্যবহার করতো, এসব নিয়ে ব্যাপক আড্ডাবাজি শুরু হলো। সুমন সবারই কল্পনার রং ছাড়াতে ভালোবাসে। তার ধারণা আয়নাটা অভিশপ্ত, সবার রক্ত চুষে নেয়। এ কারণে ময়ূরগুলোর চোখ লাল। নতুবা কে বা কবে শুনেছে ময়ূরের চোখ লাল। সবার হ হ অট্ট হাসিতে তার মতবাদ চাপা পড়ল, কিন্তু সুপ্তি বিশেষ খুশি হতে পারল না। বন্ধুরা যখন ডাইনিং রুমে খেতে বসেছে আর সে এসেছে তুলির মোবাইলটা তার ঘর থেকে নিতে, আবার তার সেই অনুভূতি ফিরে এলো। কেউ তাকে দেখছে। আয়নার সামনে দাঁড়িয়ে ভেঙচি দিয়ে বলল সুপ্তি, না, এটা মনের ভুলই হবে। সবাই চলে গেল। রাতের খাওয়া সেরে সুপ্তি নিজের রুমে ফিরে এলো। ঘুমোতে যাবার আগে সে আবার আয়নার সামনে দাঁড়ালো। আয়নাটা যেন তাকে আবিষ্ট করে ফেলছে। ঘড়ির আওয়াজে চমকে গেল সে। দেখলো রাত 1টা বাজে। মানে প্রায় 45 মিনিট ধরে আয়নার সামনে দাঁড়িয়ে। এত সময় ধরে আয়নায় সে কি দেখছে? হঠাৎ তার মাথায় দুষ্ট বুদ্ধি জাগলো। মোহাম্মদ জাফর ইকবালের একটা বইতে এসে পড়েছে আয়নার সামনে দাঁড়িয়ে 1700 সালের ডাইনিং ব্লাডি মেরিকে ডাকলে সে আসে। অবশ্য প্রতিবার 45 বার করে ডাকতে হবে অনেক দিন ধরে। সে আয়নার দিকে তাকিয়ে বলল, ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি। নিঃশ্বাস বন্ধ করে কিছুক্ষণ তাকিয়ে রইল। কিছুই হলো না। নিজের নির্বুদ্ধিতায় নিজেই হেসে ফেলল। কি বোকার মতো সেই গল্পের বইকে এক কথায় বিশ্বাস করেছে। মেই না কাউকে ডাকাডাকি করছে। সবুজ রঙের ডিম লাইট জ্বালিয়ে ঘুমিয়ে পড়ল। আবার ঘুমের মাঝে সেই অস্বস্তিকর অনুভূতি, কেউ অবশ্যই তাকে দেখছে। রাত 3টার দিকে ঘুম ভেঙে গেল। সারা ঘরে কেমন যেন শীতল একটা ভাব। বৈশাখ মাসের এই বিশ্রী গরমে এরকম ঠান্ডা ভাব কি করে হলো? বৃষ্টি নাকি বাইরে? পর্দা সরালো সুপ্তি। না, বাইরে সব শুকানো, বাতাস পর্যন্ত নেই। গাছের পাতাগুলো চুপচাপ, সবাই ঘুমের বিভোর। হঠাৎ মনে হলো কেউ যেন বিছানার মাথার কাছ দিয়ে সরে গেল। ঝট করে ঘাড় ঘোরালো সুপ্তি। শির দ্বারা বেয়ে পরের একটা ঠান্ডা স্রোত নামলো। নাক খুঁজকে গেল তার। কেমন যেন একটা গন্ধ, বিশ্রী পচা গন্ধ। বিন্দু বিন্দু ঘাম জমালো কপালে। এসব কি হচ্ছে? তার জানা মতে বাসায় কোনো ইঁদুরও নেই। তেলাপোকা অবশ্য আছে। তেলাপোকা মরলে এরকম গন্ধ কখনো হয় না। বিছানা থেকে লাফিয়ে নামলো সুপ্তি। উদ্দেশ্য আয়নার পাশে সুইচ বোর্ডে টিউব লাইটের সুইচ অন করবে। আয়নার কাছাকাছি গিয়ে সে কেমন যেন আওয়াজ শুনতে পেল। ভয়ানক আওয়াজ। কেউ গুনগুন করে কোনো গান গাচ্ছে, না কবিতা পড়ছে। ধীর লয়ে নিজ সুরে কেউ যেন গুনগুন করে গান গাচ্ছে, একটু গোঙাচ্ছেও যেন। আয়নার দিকে তাকাবে না, তাকাবে না করেও সুপ্তি তাকিয়ে ফেলল। না, আয়নায় তাকিয়ে দেখা যাচ্ছে। ওই তো সে ফুল আঁকা টি শার্ট পরা। সবুজ আলোতে নিজেকে দেখতে একটু অন্যরকম লাগছে, কিন্তু এটা তারই প্রতিবিম্ব। স্বস্তির নিঃশ্বাস ফেলে হাতে বাড়ালো সুইচের দিকে। আয়নার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল সুপ্তি। আয়নার সুপ্তি এখনো তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, হাত দুইটা পাশে রাখা, কিন্তু সে তো বাম হাতে উপরে তুলেছে সুইচ অন করার জন্য। আতঙ্ক চিৎকার দিয়ে সে পিছনে সরে গেল। আয়নার সুপ্তি এখনো তার দিকে তাকিয়ে আছে।
হাত দুইটা পাশে রাখা, কিন্তু সে তো বাম হাতে উপরে তুলছে সুইচ অন করার জন্য। আতঙ্ক চিৎকার দিয়ে সে পিছনে সরে গেল। আয়নার সুপ্তি এখনো তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আয়নার সুপ্তির হাত বাড়িয়ে দিল। সে যেন সুপ্তিকে ছুঁতে চায়। দুই হাত মুখে ঢেকে আকাশচূর্ণ করা চিৎকার করে উঠল সুপ্তি। আতঙ্কে থর থর করে কাঁপছে। বাইরে তার আম্মু দরজা ধাক্কাচ্ছে। সুকন্যার গলাও যেন শোনা যাচ্ছে। সুপ্তি মুখ থেকে হাত সরিয়ে দেখলো আয়নায় এখনো তাকে দেখা যাচ্ছে। হাত নাড়ালে আয়নার হাতও নড়ছে। কোনো মতে আলো জ্বালিয়ে দরজা খুলতে তার আম্মু ঝাঁপিয়ে পড়ল। কি কি হয়েছে রে মা? সর্বনাশ, এত ঘেমে গেছিস কেন? জানি না আম্মু, কি হয়েছে বলে সুপ্তি একেবারে শুয়ে পড়ল তার মার কোলে। 15 মিনিট পর লেবুর শরবত খেয়ে মাথা মুছে এসে মোটামুটি সুস্থির হলো। তার বাবা মার ধারণা সে যেন কোনো দুঃস্বপ্ন দেখেছে। এখন সেই আলোকিত রুমে এত প্রিয় মানুষের মাঝে সুপ্তি নিজেরই লজ্জা লাগলো। তার কোনো সন্দেহ নেই যে মাঝরাত্রিরে ঘুম ভাঙার জন্য এবং বেশি সাইকো থ্রিলারের দেখার ফলাফল হচ্ছে এটা। পিছলে সুকন্যা ঘোষণা দিলে যে এ রাত্রে গুরু ভোজন হওয়ার কারণে পেট গরম হওয়ার শক্তি উল্টোপাল্টা স্বপ্ন দেখছে। ইদানিং সে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ভক্ত হয়েছে। কথায় কথায় টেনিদার উক্তি উদ্ধৃত করে সবার মাথা খাচ্ছে। সুকন্যাকে ভিংচি দিয়ে সুপ্তি আবারও ঘুমোতে গেল। তবে এবার আম্মুর সাথে এলেন। আবার কি স্বপ্ন দেখে কোনো ঠিক নাই। পরের দিন দুপুরে খাবার টেবিলে রাতের কাহিনী নিয়ে আলোচনা হলো। আসলে ঘটনাটা কি ছিল? সুপ্তি দুঃস্বপ্ন বলে ব্যাখ্যা দিয়ে এড়িয়ে গেল। এখন আবার সুকন্যাকে টিচ করার জন্য কোনো সুযোগ দেওয়ার মানে হয় না। তবে সে যে নিজেই চিন্তিত, আসলে দুঃস্বপ্ন ছিল। সবকিছু এত বাস্তব মনে হচ্ছিল না। সুপ্তি এ নিয়ে আর ভাবতে চায় না। বিকেলে তুলি আর সুমনের সাথে সুমনের গুরুর গিটার বাজানোর জন্য শুনতে যাওয়ার কথা। সে সেটা নিয়েই ভাববে। সন্ধ্যা গড়িয়ে রাত হবার সাথে সাথে সুপ্তি আবার অস্বস্তি হতে থাকে। আজ রাতে কি হবে কে জানে। আজ সে দরজা না লাগিয়ে শুয়ে পড়ে। ডাইনিং এর লাইট সারা রাতই জ্বলানো থাকে। তাতে করে তার রুমের আলো পৌঁছায়। এই ভৌতিক সবুজ আলোয় চাইতে সাদা আলো যথেষ্ট স্বস্তিদায়ক। রাত গভীর হতে থাকে, কিন্তু সুপ্তির আর ঘুম আসে না। চাপা অস্বস্তিতে সে জেগে থাকে। কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। হঠাৎ করে তার আবার ঘুম ভেঙে যায়। সারা ঘরে গুনগুন একটা আওয়াজ ছড়িয়ে পড়েছে। সুপ্তি উঠে বসে, সাথে সাথে সব চুপ। তার ভয় ভয় করতে থাকে। ঘড়ির দিকে তাকালে সে দেখতে পায় তখন বাজে 2:30। ঘরটা আবার কেমন যেন শীতল, যেন এসি চালানো হয়েছে। সাথে সেই গন্ধ। সুপ্তি নাক কুচকে বসে থাকে। আবার আম্মুকে ডাকার একটা ইচ্ছে জেগে ওঠে। অনেক কষ্টে নিজেকে বার করে গালি দিয়ে আবার শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই আবার সেই গুনগুন আওয়াজ। এবার একটু জোরে তীক্ষ্ণ স্বরে কে যেন একটা না মন্ত্রপাঠ করে চলেছে অত্যন্ত দ্রুত লয়ে। সুপ্তি লাফিয়ে নামে বিছানা থেকে, কিন্তু একটা অমোঘ আকর্ষণ তাকে টেনে আয়নার দিকে নিয়ে চলে। কোনো এক অজানা শক্তি তাকে বাধ্য করে আয়নার দিকে তাকাতে। না, এবার আয়নায় তাকাই দেখা যাচ্ছে ভীত মুখে তাকিয়ে আছে। চোখ বন্ধ করে সুপ্তি। এবার চোখ খুলতেই সে ভয়ানকভাবে চমকে যায়। আয়নায় এ কার মুখ? চিৎকার দেওয়ার জন্য মুখ খুলে সে, কিন্তু আয়নার চোখটি ব্যতীত ভাব দেখে থমকে যায়। অপূর্ব এক চেহারা, তবে অনেক শুকনো। ঘন কালো চুল বাতাসে আস্তে আস্তে ধুলছে। খাড়া নাক, উন্নত ললাট, যেন এক গ্রিক দেবতা। তবে সবচেয়ে মায়াভরা তার চোখ, তার মাঝে যেন সাগরের গভীরতা। ছেলেটি ব্যতীত চোখে সুপ্তির দিকে তাকিয়ে আছে। মায়াভরা বিষণ্ণ সেই চোখ অগ্রাহ্য করা সুপ্তির পক্ষে অসম্ভব। অন্ধকারে ময়ূরের চোখটা ঝিকিমিকিয়ে উঠে। ওই দিন আর ইভানকে আর দেখতে পাওয়া যায়নি। সে ঘুমিয়ে পড়ে। সকালে নাস্তা করে ভার্সিটিতে যায়। সারাদিন সারাক্ষণ ঘন সুপ্তি ভার্সিটিতে অস্থির হয়ে থাকে। কখন সে বাড়ি যাবে, কখন রাত হবে। তার অস্বস্তিতা দেখে চৈতি বলল, কিরে, প্রেমে পড়ছিস না কিরে? এত ছটফট করছিস কেন? সুপ্তি না শোনার ভান করল। ইভান দেখতে যেন রুশ দেশের রূপকথার ইভানের মতো। সে কি কখনো ভেবেছিল তার ঘরের আয়নায় কোনো এক রাজপুত্র এসে দেখা দিবে?
রাত 12টা বাজতে সুপ্তি তাড়াতাড়ি লাইট নিভিয়ে রুমের দরজা বন্ধ করে দেয়। আজ রাতে সে ঘুমাবে না। রাত 2টার দিকে হঠাৎ করে ধীর গতিতে শীতল হাওয়া বইতে থাকে, সাথে সেই গন্ধ। এত সুন্দর দেখতে ইভান, কিন্তু এই পচা গন্ধ কেন আসছে? তবে সুপ্তি তাড়াতাড়ি আয়নার সামনে যায়। ইভানের মুখে স্মিত হাসি। ইভান ভীষণ রকম ফ্যাকাশে। কেমন আছো সুপ্তি? ভালো। তুমি? ইভানের মুখ বিষণ্ণ হয়ে যায়। আয়নার মাঝে আর কেমন থাকবো? তুমি আয়নায় কেন? কি হয়েছে? ইভান বিষণ্ণ কণ্ঠে জবাব দেয়, আমি কিছুই জানি না। আমি শুধু এত সকালে উঠে দেখতে পাই আমি আমার ঘরের আয়নার মাঝে বন্দী হয়ে গেছি। তারপর থেকে এখানে আছি। কতবার কতজনকে ডাকার চেষ্টা করেছি, কেউ শোনেনি। 100 বছর পর আজ তুমি শুনলে। 100 বছর সুপ্তির গায়ে কাঁটা দিয়ে ওঠে। তোমার তাহলে বয়স কত? ইভান হাসে, বলে 300 বছর আগে তো 23 ছিল। এখন তোমাদের হিসেবে নিশ্চয়ই 323, কিন্তু আমার হিসেবে 23। 100 বছর পর আমি ডাক শুনলাম, আগে কে শুনেছিল? সুপ্তি নিজের কণ্ঠের আবেগ লক্ষ্য করে নিজেই অবাক হয়। ইভান উত্তর না দিয়ে তাকিয়ে থাকে। হঠাৎ ফুঁপিয়ে ওঠে, সুপ্তি, আমার অনেক কষ্ট, অনেক কষ্ট। সুপ্তির বুকে আবেগের ভান থাকে। তার ইচ্ছে হতে থাকে গ্রিক দেবতার মতো দেখতে। ছেলেটির মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। তুমি কি আমার হাতে হাত রাখবে সুপ্তি? কোনভাবে ইভান জিজ্ঞেস করে। সুপ্তি হাত বাড়িয়ে দেয়। আয়নায় সে ইভানের হাতের উপর হাত রাখে। বরফের মতো ঠান্ডা হাত, যেন বেশিক্ষণ রাখা যায় না। সে সরিয়ে নিতে চায়, কিন্তু অবাক হয়ে দেখে সে হাত সরাতে পারছে না। ইভানের চোখের দিকে তাকিয়ে চমকে ওঠে। তার চোখে এখন জান্ত উল্লাস, ভীষণ লোভে চোখ ঝকঝক করছে। সুপ্তি ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে। সাথে সাথে ইভান আবার স্বাভাবিক হয়ে যায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে ছবি মিলিয়ে যায়। সুপ্তি তারপরও পরের রাতের জন্য অপেক্ষা করে। আবার ইভান আসে, হাত থেকে হাত রেখে তারা গল্প করে। ইভান চলে যায়। ইভান দিনে দিনে আরো সুন্দর হয়। ফ্যাকাশে, গালে গোলাপি ছোপ লাগে। মাত্র 3 দিনে সুপ্তির স্বাস্থ্য ভেঙে পড়ে। কিছুতে সে কোনো শক্তি পায় না। চোখের কোণে কালি। তার মা ব্যস্ত হয়, কি হয়েছে রে সুপ্তি? তুই দেখতে এমন হচ্ছিস কেন? রাতে ঘুমাস না? সুপ্তি দুর্বল কণ্ঠে প্রতিবাদ করে, কই মা, ঠিকই তো আছি। পরের দিন ক্লাসের দ্বিতীয় পিরিয়ডেই সুপ্তির মাথা ঘুরে পড়ে যায়। তাড়াতাড়ি তার বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসে। খবর পেয়ে তার আম্মু আব্বু আর সুকন্যা দৌড়ে আসে। ডাক্তার তাকে পরীক্ষা করে অবাক হয়ে যায়। কোনো রক্তপাতের ইতিহাস নেই, কিন্তু ভীষণ রকম রক্তশূন্যতা। রক্তের রিপোর্টে দেখা যায় হিমোগ্লোবিনের লেভেল কমে 4 গ্রাম ডিএলএ এসেছে, যেখানে তার থাকার কথা নিচের পক্ষে 13। ডাক্তার বলে এখনই রক্ত দিতে হবে। আম্মুর সাথে রক্তের গ্রুপে তার মিল আছে। বন্ধুরা দৌড়ে আরো 2 ব্যাগ জোগাড় করলো। সুপ্তি আম্মু ক্রমাগত কাঁদতে থাকে। কি অসুখ ডাক্তার? তখন কিছুই বলতে পারছে না। এরকম হলে নাকি ক্যান্সারের সম্ভাবনা দেখা যায়। আম্মুর অফিসের কলিগের ফুফাতো ভাইয়ের ছেলে তো তাই হলো। রাত বাড়ার সাথে সাথে সুপ্তি অস্থির হয়ে যায় বাসায় যাওয়ার জন্য। ডাক্তারের করার নির্দেশ, রক্ত না দিয়ে বাসায় যাওয়া যাবে না। আম্মু আব্বু কোনো রিস্ক নেবেন না, কিন্তু ইভানের যে আসার সময় হয়ে যাচ্ছে। সারা রাত সুপ্তির অস্থিরতার সাথে কাটে। পরের দিন সে কান্নাকাটি করে হাসপাতাল থেকে সন্ধ্যায় বাসায় ফিরে আসে। সে কথা দেয় যে রক্ত নিতে সে কালই আবার আসবে। রাতে আম্মুর সাথেই থাকতে চায়, কিন্তু সুপ্তি মানা করে। রাত 2টা বাজতে সে আয়নার সামনে দাঁড়ায়, কিন্তু ইভান কই? সুপ্তি ইভানকে অনেক ডাকে, অনেকবার করে ক্ষমা চায়, বারবার করে তার অসুস্থতার কথা বলে, কিন্তু ইভান তো আসে না। কাঁদতে কাঁদতে সুপ্তি ঘুমিয়ে পড়ে। রাত 3:30টার দিকে তীব্র অস্থিরতার সাথে তার ঘুম ভাঙে। ঘরে বিকট গন্ধ। এত ঠান্ডা যে সুপ্তি কেঁপে কেঁপে ওঠে। গন্ধে সুপ্তির বমি চলে আসতে থাকে। অনেক কষ্টে নাকে হাত চাপা দিয়ে সুপ্তি আয়নার সামনে আসে। ভিতরে আছে একটা ছায়া। সুপ্তি ডাকে, ইভান। ছায়ামূর্তি ঘুরে তাকায়। সুপ্তি আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। একে ভীষণ চেহারার এক বুড়ি, সাদা সনের মতো চুল, চোখ দুটো ধক ধক করে যেন জ্বলছে। কি তীব্র জিজ্ঞাসা তার মাঝে। চামড়া শত শত বছরের পুরনো চামড়ার মতো ঝুলে পড়েছে। লাল জিহ্বা মাঝে মাঝে সাপের মতো লক লক করছে। খলখল করে বিশ্রীভাবে হেসে উঠল বুড়িটা।
সুপ্তির বোধবুদ্ধির সব লোপ পায়। তার পা কে যেন মন পাথর দিয়ে আটকে রেখেছে। কণ্ঠস্বর হয়েছে রুদ্ধ। সে শুধু ভীত শশকের মতো চেয়ে রইল। আবার হেসে উঠল বুড়ি। অসাব্য এক গালি দিয়ে বলল, হাত বাড়া সামনে। সুপ্তি তীব্র আতঙ্কে মাথা নাড়ালো। বুড়ি জোরে চিৎকার দিয়ে বলল, হাত বাড়া বলছি। সুপ্তির ডান হাত তার আয়ত্তের বাইরে। সে প্রাণপণ চেষ্টা করেও তার হাতকে আটকাতে পারল না। হাত আয়নায় স্পর্শ করলো। ভীষণ অট্টহাসিতে ঘর ভরে গেল। এমন জান্তর ভয়ঙ্কর গা শিউরানো হাসির যে পৃথিবীতে অস্তিত্ব আছে সুপ্তি তাই জানে না। এর জন্ম এ পৃথিবীতে না, অন্য কোথাও, অন্য কোনো জগতে। পচা মাংসের তীব্র গন্ধ সইতে না পেরে সুপ্তি বমি করে ফেলল ঘরের মাঝেই। বুড়ি খলকল করে হাসতে হাসতে বলল, ইরফানকে পেয়েছিস? আমি তো রিভান, আমি তো রিভান। 100 বছর পর আজ আমি মুক্তি পেয়েছি। আমি আছি না, আহ কি আনন্দ। সুপ্তির মাথা কাজ করে না। সে মেঝেতে বসে ধর ধর করে কাঁপতে থাকে। আর সে বুড়িটা বলতে থাকে, আজ থেকে আমি তোর মাঝেই থাকবো। তুই রাতে যখনই ঘুমাবি আমি তোর মাঝ থেকে জেগে উঠবো। 100 বছর পর আমি তোর রক্তের স্বাদ পাইনি, আজ আমার রক্ত চাই, অনেক রক্ত। সুপ্তি জ্ঞান হারানোর আগ মুহূর্তে অনুভব করতে পারে একটা শীতল ছায়া তার মাঝে ঢুকে যাচ্ছে। সকালে জ্ঞান ফিরে এসে দেখতে পায় আম্মু তাকে নিয়ে আবার হাসপাতালে চলে এসেছে। তবে সে অনেক অসুস্থ বোধ করছে। ডাক্তাররা রিপোর্ট দেখে অবাক। মাত্র 3 ব্যাগ রক্ত পেয়ে হিমোগ্লোবিন লেভেল পেয়ে 16তে উঠা, এক কথায় অসম্ভব। বাংলাদেশের রিপোর্টের অবস্থা দেখে ডাক্তাররা ভীষণ রাগারাগি করতে লাগলেন। এই রিপোর্ট অবশ্যই ভুল, কিন্তু চোখও তো স্বাভাবিক হয়ে গেছে। আগের দিন যে মেয়ের চোখ একেবারে কাগজের মতো সাদা ছিল, তার তো এখন একদম স্বাভাবিক চোখ। রিপোর্ট দিয়ে আব্বুর কোনো মাথা ব্যথা নেই। তাদের মেয়ে সুস্থ, তাতেই তারা খুশি। কিন্তু সুপ্তির মাথা এখনো কাজ করছে না। তার সাথে এসব কি হচ্ছে? বাসায় ফিরে সুপ্তি আয়নার দিকে তাকায়। এ যেন একদম স্বাভাবিক আয়না। তার মাঝে কি বুড়িটা ঢুকে পড়েছে? কই, তার তো একদম স্বাভাবিক লাগছে, যেন কিছুই হয়নি। আর ইভানকে কি বুড়ি আয়নায় বন্দি করে রেখেছে? ইভান ছাড়া সে বাঁচবে না। রাত বাড়ার সাথে সাথে সুপ্তি অস্বস্তিতে ভুগতে থাকে। কি যেন তার মাঝে জেগে উঠতে চাইছে। ভীষণ ঘুমে তার 2 চোখ জড়িয়ে আসছে। রাত 12টা বাজতেই সুপ্তি গভীর ঘুমে তলিয়ে যায়। সারাটা রাত সুপ্তি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখে। সে যেন হাওয়ায় বেশি বেড়াচ্ছে। তার মুখ দিয়ে ভক ভক করে বিশ্রী মাংস, পচা গন্ধ বেরোচ্ছে। সে রক্তের স্বাদ পেতে থাকে। সে রক্তে যেন মাখামাখি হয়ে যাচ্ছে। কি বিশ্রী ভাবেই না সে হাসছে, চিৎকার দিচ্ছে, জান্তর উল্লাসে সে যেন ফেটে পড়েছে। খুব ভোরে তার ঘুম ভাঙে। সারা শরীরে কালশিটে পড়ে গেছে, ভীষণ ব্যথা। নিজের দিকে তাকিয়ে তার চোখে বিস্ফোরিত হয়। টি শার্ট রক্তে মাখামাখি। বাথরুমে গিয়ে চেঁচিয়ে উঠে সে। মুখ হাত সবই রক্তে মাখা। এবং সে জানে অবশ্যই এই রক্তে মানুষের রক্ত। কাঁদতে কাঁদতে সে গোসল করতে থাকে। সে এখন পিশাচিনী। এক ভয়ঙ্কর পিশাচ তার মাঝে ঢুকে পড়েছে। সে যখনই ঘুমাবে পিশাচ জেগে উঠবে। এখন সে কি করবে? আম্মু দরজা ধাক্কাতে থাকে। এই সুপ্তি, তোর মেয়ে নিশ্চয়ই ইঁদুর মরেছে। এত বাজে গন্ধ কোথায় থেকে আসে রে? আজই রুম ফিনাইল দিয়ে পরিষ্কার করাবো বউকে দিয়ে। আগে চল বাইরে আয়। সুপ্তি বলে ওঠে, আমি কোথাও যাব না আম্মু। আম্মু ধমকে ওঠে, কথা বাড়াবি না। এত কষ্টে তোর বাবার কাছ থেকে টাকা নিলাম আর বলিস বাইরে যাবি না? সুপ্তি রেডি হয়ে ডাইনিং এ আসতে শুনল বুয়া আম্মুর সাথে কথা বলছে উত্তেজিত ভাবে। কয়েক গলি পাশের তার বস্তি, সেখানে নাকি আজকে একটা অদ্ভুত লাশ পাওয়া গেছে। কেউ লাশের গলায় কামড় দিয়ে ধমরে ছিঁড়ে সব রক্ত চুষে নিয়েছে। পুলিশ কোনো কিনারাই বা করতে পারছে না। সুপ্তি ভয়ে ধর করে কাঁপতে থাকে। এটা অবশ্যই ডাইনি আজি নাহার কাজ। আম্মু তার অবস্থা দেখে বুয়াকে ধমকায়, যাও তোমার কাজ করো, আমার মেয়েকে ভয় দেখিও না। আম্মুর সাথে সুপ্তি বেরোয়। আজ থেকে সে আর ঘুমাবে না। রাতে যতই কষ্ট হোক না সে ঘুমাবে না। ডাইনিটাকে সে জেগে উঠতে দেবে না। আম্মু লাজুকভাবে বলল,
চায়ের সেটটা খুবই পছন্দ হয়েছে বুঝলি। দেখি ওই বাড়ির চৌকিদার যদি এখনো সেটা বিক্রি না করে থাকে তবেই নিয়ে আসি। আবার সেই অধিশপ্ত বাড়ি যেখান থেকে আয়না এসেছে, সুপ্তি আতঙ্কে বলে, না 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 আম্মু, ওই বাড়িতে যাবো না। আম্মু অনুনয় করে, লক্ষ্মীমা তুই বাইরে থাকিস, আমি যাব আর নিয়ে আসবো। বাড়িটি আগের মতো আছে, পুরোনোর দিকে কোনো পরিবর্তন হয়নি। তবে সাবেকি আমলের বৈঠকখানার আসবাবপত্র অনেক কমেছে, ভালোই বিক্রি হয়েছে মনে হয়। তাদের দেখে চৌকিদার বলে উঠল, আমি জানতাম আপনারা আসবেন, তাই চায়ের সেটটা তুলে রেখেছি। চৌকিদার তীব্র দৃষ্টিতে সুপ্তির দিকে তাকালো। সুপ্তি মনে হলো উনি সব দেখতে পাচ্ছেন, সবকিছু জেনে যাচ্ছেন। ভয়ে কুকড়ে গেল সে ওই অন্তর্বর্তী দৃষ্টির সামনে। আম্মু চায়ের সেটটা দামাদামি করে কিনে ফেললেন। সুপ্তি বেরিয়ে যাবে, তখন বুড়ো মানুষটা তার সামনে এসে দাঁড়ালো। তুমি তোমার একটা জিনিস ফেলে গেছো, আমি জানতাম তুমি তো তা নিতে আসবে। সুপ্তি অবাক হয়ে দেখলো তার হাতে একটা ডায়েরি। এটা এটা আমার নয়। অনেক বড় করে একটা ঢোক গিলল সুপ্তি। আম্মু বাইরে থেকে তাড়া দিচ্ছেন। সুপ্তি দেখলো বড় মানুষটা চোখে হৃদয় ছোঁয়া। সুপ্তি হাত বাড়িয়ে ডায়েরিটা নিল। মানুষটি বলল, ভালো থেকো, আমারও তোমার মতো একটি মেয়ে আছে। সুপ্তি বাসায় ফিরেই ডায়েরিটা খুললো। 100 বছরের পুরনো ডায়েরি, কিন্তু সে তুলনায় অবশ্য যথেষ্ট ভালো। কেউ সংরক্ষণ করেছে যেন। পাতাগুলি হলদেটে, কিছু কিছু জায়গায় কালি ছড়িয়ে গেছে, কিন্তু বেশ কিছু লাইন পড়া যায়। ডায়েরির বেশ কিছু পাতা মাছ থেকে নাই হয়ে গিয়েছে। ডায়েরির প্রথম পাতা লেখা, আমার জীবন নামা। নিচে লেখিকার নাম দেয়া, মালবিকা রায়। 100 বছর আগে এই মেয়েটিও হাসতো, খেলতো, ডায়েরি লিখতো। আজ সে কোথায়? প্রথম দিকে শুধু ঘর কন্যার গল্প। আজ তার বান্ধবী এসেছে, কাল বাবা ঘোড়ার গাড়িতে চড়ে চড়ে বেড়াতে নিয়ে যাবে। পড়তে পড়তে টের পেল সে বাবা মায়ের অতি আদরে একটি কিশোরী কন্যার লেখা পড়ছে। ডায়েরির মাঝামাঝি একটি পৃষ্ঠা পানিতে নষ্ট হয়ে গেছে, একটি লাইন অতি কষ্টে পড়া। আজ বাবা আমাকে চমৎকার একটি আয়না দিয়েছেন, শ্মশান ঘাটের বিখ্যাত তান্ত্রিক বাবাকে উহা দিয়াছেন। সুপ্তির গা শিউরে উঠল। এর পরের পাতাগুলি সবই অল্প বিস্তর পানিতে ভেজা কালি ছড়িয়েছে। এরপর পাতায় পাতায় যা পড়া গেল সবই আয়নার গল্প। একটা লাইন পড়ে চমকে উঠল সুপ্তি, আয়না আমার জন্য বাবা রাজপুত পাঠাইছেন। থর থর করে ভেতরটা কেঁপে উঠল সুপ্তির। মালবিকাও তার মতো রাজপুত দেখেছিল, তবে তার রাজপুতের নাম কুমার বরেন্দ্র, ইভান নয়। সুপ্তি বুঝলো ইভান যথেষ্ট আধুনিক নাম। যুগে যুগে ডাইনি রাজপুতের নাম বদলায়, ইভান নামে কেউ নেই, ইভান একটা মায়া। সুপ্তি ফুঁপিয়ে উঠল। ইভানের ব্যাস ধরে ডাইনি তার রক্ত নিয়ে হয়েছে শক্তিশালী। সে প্রতারিত, যেমনটা হয়েছিল বেচারি মালবিকা। সুপ্তি কান্না সামলাতে সামলাতে পড়ে চলল। এরপর শুধু ভালোবাসার গল্প, শুধু রাজপুত্রের গল্প। সুপ্তি দুই গাল বেয়ে পানি ঝরতে লাগলো। বেশ কয়েকটি পৃষ্ঠা ঝরে গেছে। এরপরের পাতায় 2-3টা লাইন কোনো ক্রমে পড়া যায়। তাতে লেখা, আমার রাজপুতকে ডাইনি ধরিয়া লইয়া গিয়াছে, ডাইনি আমার মাঝে বসবাস করিতেছে। হায় ভগবান, আমি কি করব? পরের পৃষ্ঠাগুলো মর্মান্তিক। ডাইনি রূপী মালবিকা নিজের বাবা সহ আরো অনেকে হত্যা করে রক্ত খেয়েছে। পুরো এলাকা জুড়ে ছড়িয়েছে এক অজানা আতঙ্ক। তীব্র অনুশোচনার মালবিকা পাগল প্রায়। সে ঘুমায় না, ঘুমাতে চায় না, কিন্তু তারপরও ঘুমিয়ে পড়ে। সুপ্তি থর থর করে কাঁপতে থাকে। যদি আজ রাতে তার আব্বুকে মারে, অথবা সুকন্যাকে মারে, না, তার প্রিয় মানুষটাকে ক্ষতি সে হতে দেবে না। দরকার হলে সে আজ এখনই আত্মহত্যা করবে। ডাইনি পড়তে পড়তে সন্ধ্যা গড়িয়ে গেল। সুপ্তি কাঁপতে কাঁপতে পড়ে চলল। হঠাৎ আম্মু এসে বাধা দিল, এত গল্প বই পড়তে হবে না। শিরিন ননদের আজ বিয়ে, ভুলে গেছিস? যা রেডি হ তাড়াতাড়ি। সুপ্তি কাতর কণ্ঠে বলল, আম্মু প্লিজ, আজ আমি আর কোথাও যাব না, প্লিজ আম্মু, আমাকে নিয়ে যেও না। বিকাল 3:04। তার মুখের দিকে তাকিয়ে আম্মু একটু ভয় পেলেন। কি হয়েছে রে মা? কিচ্ছু হয়নি আম্মু, আমার মাথা ধরেছে। আম্মুর ভয় কাটলো না। আমিও যাব না, আবার যদি তুই অজ্ঞান হয়ে যাস। না 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 আম্মু, আমি শুধু ক্লান্ত, আর মোবাইল তো অনই আছে। তোমরা চাও। সবাইকে বিদায় দিয়ে সুপ্তি আবার ডায়েরি পড়তে লাগলো। কিছু পাতা বাদ দিয়ে হঠাৎ দেখলো জান্নাত আশার আলো দেখছে। সে পড়তে লাগলো, অত আমি উপায় পাইয়াছি, কি করিয়ে ডাইনি আজ নাকে আবার আয়নায় ফেরত পাঠাইব।
তাহাকে ধ্বংস করা অসম্ভব, অত শক্তি আমার ফকিরের নাই। কিন্তু ফকির বাবা উপায় দিয়েছেন। মধ্যরাত্রিতে যখন আজিনাহা আমাকে ঘুমের দেশে ঠেলিয়ে দিবার জন্য সকল মায়াজাল বিস্তার করিবে, আমাকে তাহা প্রতিহত করিতে হইবে। আইনাদের সম্মুখে অগ্নিশিখা প্রজ্বলিত করিতে হইবে। ডাইনি আমাকে যত প্রকার কষ্টের প্রদান করুক না কেন, আমাকে তাহা সহ্য করিতে হবে। আমাকে বারবার বলিতে হইবে, আজিনাহা তুই রাজ্যে ফিরিয়া যা, রক্ত পিপাসু তুই নিপাত যা, হত্যাকারী তুই তোর অন্ধকার দুনিয়াতে ফিরিয়ে যা। বিকাল ৩:০৫। অতএব তারপর আজিনাহা অগ্নিশিখার উপাত্ত সহ্য করিতে না পারিয়া যখন কথা বলিবে, তখন ছুরি দিয়ে আমার হাতের ধমনী কাটিয়ে রক্ত অগ্নিশিখাকে দান করিতে হইবে। এতে আমার জীবন সংশয় হইবে, আমি মারাও যাইতে পারি, কিন্তু আমি নিরপরাধ মানুষকে হত্যা করতে দেব না। আমি কুমার বীরন্দিকে হারিয়েছি, নিজের প্রাণের চেয়ে প্রিয় বাবাকে হত্যা করিয়াছে। আমার মা পাগল হইয়াছেন, জীবন থেকে আমার আর কিছুই পাওয়ার নেই। সুপ্তি গড়ি দেখে তাকিয়ে দেখলো 11:30 বাজে। আত্মীয়দের বিয়ে, তাই সবাই বাড়ি ফিরতে একটু দেরি হবে। 12টা থেকে 1টা বাজবে হয়তো। তখন 12টা বাজতে আর 30 মিনিট বাকি। সে নিজের জীবন দেবে, কিন্তু তার প্রিয় মানুষগুলোর কোনো ক্ষতি হতে দেবে না। সুপ্তি রান্না করে গিয়ে যত কাগজের প্যাকেট পেল সব নিয়ে তার রুমে জড়ো করলো। সুপ্তি একটা নড়বড়ে কাঠের টুল ছিল, তাও নিয়ে এলো। ছুরিটা রাখলো তার ডান পাশে। কেরোসিন ঢেলে সে আগুন জ্বালিয়ে দিল আয়নার সামনে। ধোঁয়ায় সুপ্তি কাশতে লাগলো। তাড়াতাড়ি করতে হবে, আগুন যদি বেশি বেড়ে যায় তবে বিল্ডিং এ ধরে যেতে পারে। সতর্কতার সাথে সে আগুনে ভাঙা টুলের পা আর কাগজ দিতে লাগলো। ধোঁয়া চারদিকে গ্রাস করে ফেললো। এর মাঝে সুপ্তি ভীষণ ঘুম পেতে লাগলো। সুপ্তি টের পেল বিকাল 3:05। আজিনাহা বেরিয়ে আসার তোড়জোড় শুরু করছে। সুপ্তি জোরে জোরে বলতে লাগলো, আজিনাহা তুই তোর রাজ্যে ফিরে যা, রক্ত পিপাসু তুই নিপাত যা, হত্যাকারী তুই তোর অন্ধকারে দুনিয়াতে ফিরে যা। সুপ্তি টানা বলে যেতে লাগলো। ধোঁয়া তার ফুসফুসে ঢুকে যাচ্ছে। কাশির ধমক সামনে সে বলে যেতে লাগলো। ঘুমের তার 2 চোখ জড়িয়ে যাচ্ছে। প্রাণপণ চেষ্টাতেও খুলে রাখা যাচ্ছে না। সুপ্তির মনে হতে থাকলো, আরজিনাহা জাহান্নামে যাক, আমি একটু ঘুমাই। তখনই তার বাবা, তার চেহারা ভেসে উঠল তার সামনে। সুপ্তির বুকে নতুন করে বল এলো, যেন সুপ্তি আরো জোরে চেঁচিয়ে উঠল, আজিনাহা তুই তোর রাজ্যে ফিরে যা। উফ, কি ব্যথা! কেউ যেন ধারালো ছুরি সুপ্তির আঙ্গুলের ফাঁকে চালাচ্ছে। তীব্র ব্যথায় সুপ্তি কাঁদতে লাগলো, কিন্তু মন্ত্র পড়া থামালো না। বরফ শীতল চাই কেউ সুপ্তির নাকে ঠেসে ধরেছে। এক বিন্দু বাতাসের জন্য ফুসফুস আকুলই বিকুলি করছে। সুপ্তি মনে প্রাণে চাচ্ছে সে এখনই মারা যাক, কিন্তু আজিনাহা তাকে মরতেও দেবে না। সুপ্তি হাঁসফাঁস করতে করতে বলতে লাগলো, তুই নিপাচ্ছা। কতক্ষণ সে কষ্ট সহ্য করেছে সে জানে না, তার এখন কোনো বোধও নেই। সে শুধু ভাঙা রেকর্ডের মত। বিকাল 3:06। একই কথা বলে যাচ্ছে। হঠাৎ তীব্র বটকা গন্ধে চারদিকে ভরে গেল। শীতল ভেজা স্পর্শ আগুনের উত্তাপ থাকা সত্ত্বেও টের পাওয়া যাচ্ছে। সুপ্তি আরো জোরে জোরে বলতে লাগলো। আজনাহার তীব্র বিদ্রুপাত্ম খলখল হাসির শব্দ শোনা গেল। সুপ্তি ভয়ে গায়ে কাটা দিল। সে নিজেকে সাহস দিল, আজিনাহা তোমাকে মারবে না, তুমি ওর আভাস। ভাবতেই ঘেন্নায় তার বমি এলো। আজিনাহার অশ্রাব্য গালাগালি শোনা গেল। তুই কি চাস? তোর কি ধারণা সকলে আমি চলে যাব? আমি আগের চেয়ে অনেক শক্তিশালী, এসব আমার কিছু হবে না। এই বলে খলখল করে হাসতে লাগলো বুড়িটি। সুপ্তি কোনো কথা না বলে ছুরিটি হাতে নিল। আসনাহার বিশ্রী কণ্ঠ শোনা গেল, তুই যে হাতের ধমনী কাটলে মরে যাবি, তা তুই কি জানিস? তুই মেরে গেলে তোর বাবা মার কি হবে? তোর মাও যে হত্যা করবে তা কি তুই জানিস? সুপ্তি কেঁপে উঠল। আসনিহার সন্তুষ্টির হাসি হাসলো মনে মনে। ডাইনি বলে চলল, তোর বন্ধুরা পরীক্ষা শেষে সেন্ট মার্টিন যাবে, আর তুই যাবি কবরের তলায়। তোকে কেউ মনে রাখবে না। বিকেল 3:07 বাজে। সুপ্তি ফুপিয়ে উঠল। ছুরি নামিয়ে রাখ বদমাশ মেয়ে, নিজের কথা ভাব। তুই মরলে তুই আর ইভানকে দেখতে পাবি ভেবেছিস? আমি জানি ইভান কোথাও আছে। ইভানকে চাস না তুই? সুপ্তি চোখ বুজে রইল। তারপর সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে উঠল, না না না, ইভানকে চাই না, এ একটা মায়া, তুই জাহান্নামে যা।
বলেই ছুরি দিয়ে বাম হাতের রেডিয়াল আর্টারি কেটে ফেলল। রক্তধারা আগুনে পড়তে লাগলো। আগুন যেন রক্ত পেয়ে পাগল হয়ে গেল। আইজনা ভয়ঙ্কর ভাবে চিৎকার দিয়ে উঠলো, না না না, সাথে অশ্রাব্য সব গালাগালি। এই রাক্ষসী মেয়ে, তুই আমাকে বাঁচা, বাঁচা, তুই মারবি না। এই রাক্ষসী, তুই আমাকে কিছু করতে পারবি না। আমাকে মানিস না, আমাকে মানিস না, তুই যা চাবি আমি তাই দেবো। আমাকে মানিস না, আমাকে মানিস না। সে শক্তি দিয়ে শক্তি তার হাত আগুনের উপরে ধরে রাখলো। এরপর আস্তে আস্তে ঢলে পড়লো। এখন সে ঘুমাবে, শান্তির ঘুম ঘুমাবে। দরজায় কে এখন ঘন্টা বাজাচ্ছে? তারা কি জানে না শক্তি অনেক ক্লান্ত? অভিশপ্ত আয়নাটাকে শক্তি ভাঙার অনেক চেষ্টা করেও না পেরে সেটিকে বুড়িগঙ্গার বিসর্জন দিয়েছে। ডায়েরিটি সে খুব যত্ন করে বুড়ো মানুষটিকেই ফেরত দিয়ে এসেছে। বুড়ো তাকে চা খাইয়েছে এবং যাবার সময় বলেছে, আমি জানতাম তুমি ভালো থাকবে। বন্ধুরা, আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার প্রতিটি কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে।